আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে হিংসা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ৫। আফসোস শব্দটা ছোট হলেও এর ভার অসীম। এমন এক অনুভূতি যা মানুষের ভেতরে সমস্ত দৃঢ়তা, মনোবল আর মানসিক শান্তিকে মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে পারে। আজ যেমন শক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে মুখে হাত চেপে নিঃশব্দে কাঁদছে, যেন তার কান্নার শব্দটুকু কারো কানে না পৌঁছায়। বুকের ভেতর জমে থাকা অনুতাপ শক্তিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। ভীষণ আফসোস হচ্ছে তার। কেন সে কোনোদিন প্রণয়কে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি? এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না শক্তি। না, সে এটাকে মেনে নিতে পারছে না, ভুলে যেতে পারছে না। অনুভূতিগুলো গলায় আটকে থাকা এক অদৃশ্য, যা কাটার মতো আরো গভীরে বিঁধে যাচ্ছে। ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণাদায়ক? যদি জানতো তবে হয়তো কখনোই এমন নিরীহ পাপে নিজের বুকে লালন করতে পারতো না। নিজের অনুভূতিগুলোকে বছরের পর বছর গোপন রেখে একদিন সেগুলো শাস্তি পেতে হবে, একথা কি সে কখনো ভেবেছিল? অথচ কিছুদিন আগেই কত দৃঢ় কণ্ঠে মাকে বলেছিল, মা, তুমি অনেক কষ্ট করেছো, আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম সংগ্রাম করিনি, এখন থেকে এইসব ভেবে আর কষ্ট পাবো না। কিন্তু মানুষ কি সবসময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে? তাহলে আজও সে এত কষ্ট পাচ্ছে কেন? কেন প্রণয়ের নামটা মনে আসতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠে? এখন রাত প্রায় ২:৩০। ড্রয়িং রুমে বসেছিল ঋতু। এমন সময় কলিং বেলের শব্দে ভেসে আসতেই সে দ্রুত উঠে দাঁড়ালো। ওড়নাটা গুছিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো সোহেল। সোহেলকে দেখে ঋতুর ঠোঁটে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সোহেলের কপালের উপর পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে পিছনে সরিয়ে হালকা হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বনু। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, আমিও ভালো আছি। কথাটা বলেই ঋতুর আশপাশে একবার তাকালো, অতঃপর কৌতূহলী স্বরে বলল, আর কেউ আসেনি? আমি তো শুনেছিলাম তোমরা কয়েকজন একসাথে আসবে। ভাবি তো সেই অনুযায়ী অনেক রান্না বান্না করেছে, তবে তুমি একা কেন? সুহেলের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তোর কি মনে হয় খাবারের কথা শুনে বাকিরা আসবে না? আসবেই। আসলে আমি মায়ের সঙ্গে একটু শপিং এ গিয়েছিলাম, সেখানে কিছু কাজ ছিল। কাজ শেষ হতেই সোজা এখানে চলে এলাম। রাজা, রনি আর শুভ একটু পরেই চলে আসবে। কথা বলতে বলতে সুহেল ড্রয়িং রুমের ভেতরে এসে সোফায় বসে পড়ল আর হাতে থাকা ব্যাগগুলি টি টেবিলের উপর রেখে দিল। এদিকে ঋতু দরজা বন্ধ করে সামনের সোফায় বসলো। চারপাশে একবার চোখ বুলিয়ে সোহেল ভ্রুকুঁচকে বলল, সবকিছু ঠিকই আছে, কিন্তু বাড়িটা এত ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে যেন কেউ নেই। ঋতু উত্তর দিল, আসলে বড় ভাবির বাবা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন, প্রেশার ফল করেছিল, তাই ভাবি, আম্মু আর তামজিৎ উনাদের দেখতে গিয়েছে। আজ আর ফিরবে না, কাল সকালে আসবেন। আর বড় ভাইয়া আর বাবা ব্যবসার কাজে চট্টগ্রাম শহরে গেছেন। একটু থেমে ঋতু আবার বলল, ভাইয়া আর ভাবি সম্ভবত রান্নাঘরে আছে, আমি ডেকে আনছি। আর শুক্তি? এতক্ষণ মনোযোগ দিয়ে ঋতুর কথা শুনছিল সুহেল, কিন্তু শুক্তির নামটা কানে আসতেই খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, শুক্তি আবার কি? ঋতু হেসে বুক ফেলল, তুমি এত বছর ধরে আমাদের বাসায় আসছো আর শুক্তিকে চেনো না? না, আশ্চর্য ব্যাপার হলেও সত্যি, চিনি না। তাছাড়া আমরা তো অনেক আগে এই বাসায় বেশি আসতাম। প্রণয় বিদেশে চলে যাওয়ার পর সেভাবে আর আসা হয়নি। ও আচ্ছা, শুক্তি আমার খালাতো বোন, পড়াশোনার জন্য এখন আমাদের সঙ্গেই থাকে। কথাটা শুনে সোহেল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তাই নাকি? তো কোথায় তোর সেই খালাতো বোন? বিতু হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, শুক্তি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, এখন ও ওর ঘরে আছে। কাল ওদের ইউনিভার্সিটিতে একটি প্রেজেন্টেশন আছে, সেটার প্রস্তুতি নিচ্ছে, তাই আমি আর ওকে বিরক্ত করতে চাইনি। সোহেল কয়েক মুহূর্ত চুপ থেকে যেন কিছু একটা ভেবে নিল, অতঃপর হঠাৎ বলল, ও নিশ্চয়ই চশমা পরে। ঋতু বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো, ভাইয়া তুমি কিভাবে বুঝলে? সত্যি ও চশমা পরে, তবে সব সময় না, প্রয়োজন হলে পরে। সোহেল হেসে মাথা নাড়ল, আরে এটা বুঝতে বিশেষ কিছু সময় লাগে না। তুই তো বললি মেয়েটা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত, একবারে বইপোকা টাইপ। আর বইপোকাদের সঙ্গে চশমা একটা বন্ধুত্ব থাকে, আজ না হয় কাল চশমা তাদের নাকের ডগায় ঠিকই জায়গা করে নেয়। সোহেলের কথা শুনে ঋতু হেসে উঠল। প্রণয় গায়ের অ্যাপ্রনটা খুলে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই সোহেল উঠে তাকে জড়িয়ে ধরে বলল,
বাহ প্রণয়, তুই তো দেখছি বেশ ভালো ছেলের মতো নিজের বউকে সাহায্য করছিস। প্রণয় হালকা হেসে বলল, তেমন কিছু না, সবকিছু তোর ভাবিই করেছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বাকিরা কোথায়? তুই একা কেন? আরে আসবে আসবে, সবাই আসছে। প্রণয় আর সোহেলের কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দিক থেকে সূচনার কিঞ্চিত আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠে ভয়ের আভাস পেয়ে এক মুহূর্ত দেরি করলো না প্রণয়। সে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। ঋতু যেতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। বাধ্য হয়ে তাকে দরজা খুলতে যেতে হলো। দরজা খুলতেই ঋতু খানিকটা বিভ্রান্ত হয়ে গেল। সামনে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে মুখের সামনে বিশাল এক ফুলের তোড়া ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ঋতুর মনে হলো হয়তো তার ভাইয়া কোনো বন্ধু এসেছে, তাই উপহার হিসেবে ফুল নিয়ে এসেছে। এদিকে দরজা খোলার শব্দ পেয়ে রাফি ধীরে ধীরে ফুলের তোড়াটা মুখের সামনে থেকে সরালো। আর অতঃপর দুজনের চোখাচোখি হলো। পর মুহূর্তেই দুজনে বিস্ময়ে চমকে উঠল। রাফিকে দেখে ঋতু সে রাস্তার ঘটনা মনে পড়ে গেল। কিভাবে ছেলেটা তাকে রাস্তায় হেনস্থা করেছিল। মুহূর্তেই তার মুখ শক্ত হয়ে গেল। আপনি তো সেই অসভ্য লোকটা, আমার বাড়িতে কি করতে এসেছেন? ঋতুকে দেখে এবং তার কথা শুনে রাফি ভীষণ বিরক্ত লাগলো। সে পকেট থেকে ফোন বের করে সূচনার পাঠানো মেসেজটা আরেকবার দেখলো। সূচনা ফোনের কথা বলার সময় তাকে হোয়াটসঅ্যাপে বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়েছিল। লোকেশন তো ঠিকই আছে, তাহলে এই উটকো ঝামেলা এখানে কি করছে? মৃত্যুর কথার কোনো উত্তর দিল না রাফি, যেন এই মেয়েটার অস্তিত্বই তার কাছে গুরুত্বহীন। রাফির এই উপেক্ষা দেখে ঋতু রাগ আরো বেড়ে গেল। তাই তাচ্ছিল্য ভাবে বলল, আমি তো বুঝতেই পারছি না, আমার ভাইয়া কোন সেন্সে আপনার মতো এত ফালতু মানুষকে নিজে বন্ধু বানিয়েছে। ঋতুর ধারণা ছিল আজ তার ভাইয়ের বন্ধুরা আসবে, আর এই লোকটাকে সে আগে কখনো দেখেনি তাদের বাড়িতে। তাই স্বাভাবিকভাবেই ভেবেছিল সে প্রণয়ের বন্ধু। রাফি ফোনটা পকেটে রেখে ভ্রু কুঁচকে বলল, কে কার বন্ধু? কেন, আপনি নিশ্চয় প্রণয় ভাইয়ার বন্ধু। না হলে এই বাড়িতে এসেছেন কেন? প্রণয়ের নাম শুনে রাফির মেজাজ আরো খারাপ হয়ে গেল। তার মানে এই মেয়েটা প্রণয়ের বোন? রাফির তীক্ষ্ণ গলায় বলল, কি? আমি আর প্রণয়ের বন্ধু? জীবনেও না, মরে গেলেও না। জীবনে মরে যাব, তবুও তোমার ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করব না। ওকে দেখলে আমার বিরক্ত লাগে। বন্ধু তো অনেক দূরের কথা। আমার জীবনে সবচেয়ে অস্বস্তিকর মানুষের একজন ওই প্রণয়। শত্রুকেও আমি এতটা অপছন্দ করি না যতটা তাকে করি। আই জাস্ট হেট হিম। ঋতু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। লোকটা যদি তার ভাইয়ের বন্ধু না হয়, তাহলে এখানে এসেছে কেন? আর তার সামনে কিভাবে তার ভাইকে অপমান করছে। প্রথমে রাস্তায় তাকে অপমান করেছে, আর এখন বাড়িতে এসে তার ভাইকে অপমান করছে। রাফি তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল, আর ঋতু দাঁড়িয়েছিল দরজার ওপাশে। ইতিমধ্যে রাফির কথা শুনে ঋতুর রাগ সপ্তম আকাশে পৌঁছে গেছে। সে দ্রুত দরজা বন্ধ করার জন্য হ্যান্ডেলে হাত রাখলো, কিন্তু এক পা এগোতেই বিপত্তি ঘটলো। টাইলসের উপর জুতোর তলা পিছলে গেল। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলল সে। ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল ঋতু। কিন্তু পর মুহূর্তেই সে অনুভব করলো কেউ একজন তাকে ধরে ফেলেছে। ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পেল রাফি তাকে ধরে আছে। তাই সে নিচে পড়ে যায়নি, কিন্তু নিজের কোমরে রাফির হাত দেখতে পেয়ে তার রাগ আরো বেড়ে গেল। অন্যদিকে ঋতু হঠাৎ পড়ে যেতেই দেখে রাফি আর কিছু ভাবেনি। হাতে থাকা ফুলের তোড়া মাটিতে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলেছে। কিন্তু ঋতুর চোখ এইসব কিছু পড়ল না, শুধু দেখলো রাফির হাত তার কোমরে। মুহূর্তেই ঋতু ক্রুদ্ধ গলায় বলল, আপনি একটা অসভ্য, আমাকে স্পর্শ করছেন কেন? কথাটা শেষ হওয়ার আগেই রাফি বিদ্যুৎ শকের মতো তার হাত ছড়িয়ে দিল। ঋতুকে ছেড়ে দিতেও এক মুহূর্ত সময় লাগলো না। হঠাৎ ভর হারিয়ে ঋতু পড়ে গেল। কোমরেও বেশ ভালোই লেগেছে। আহত ও ক্রুদ্ধ দৃষ্টিতে সে রাফির দিকে তাকালো। রাফিও সমান কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো মেয়েকে স্পর্শ করার আমার কোনো ইচ্ছা নেই। প্রণয় খুব যত্ন করে সূচনার আঙ্গুলে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। সালাদ বানানোর জন্য শশা কাটতে গিয়ে অসাবধানতাবশত চাকুর ধার লেগে সূচনার আঙ্গুল কেটে গেছে। ব্যথায় ওর মুখে চাপা একটি শব্দ বেরিয়ে আসতেই প্রণয় তড়িঘড়ি করে ছুটে এসেছিল। ব্যান্ডেজ করতে করতে সে তীক্ষ্ণ দৃষ্টিতে সূচনার দিকে তাকিয়ে রইল। অতঃপর খানিকটা শাসনের সুরে বলল, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই?
কখনো ধাক্কা খেয়ে পড়ে যাও, আবার হাত কেটে বসলে। এক মুহূর্তের জন্য পাশে ছিলাম না, আর এর মধ্যে এই কাণ্ড করে ফেলেছো। সুজানা সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, এটা কি আমি ইচ্ছে করে করেছি নাকি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সবকিছুই তোমার অ্যাক্সিডেন্টলি হয়। কখনো কখনো আমার মনে হয় আমার মা একটা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। এখন এই বাচ্চা মেয়েটাকে আমাকে পেলে পুষে বড় করতে হবে। আরে ধুর, আপনি যে কি বলেন না! আমার বয়স এখন 18 বছর। আমি আর বাচ্চা হলাম কিভাবে? আমি যথেষ্ট বড় হয়েছি। সূচনার কথায় প্রণয়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে আলতো করে সূচনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, তাহলে আমি তোমার বড় হওয়ার অপেক্ষায় রইলাম। প্রণয়ের কথা শুনে সূচনা বিরক্ত মুখে বলল, আপনি আসলেই খুব বিরক্তি। আমি কি বলি তার আগামাথা কিছুই বোঝেন না। এখন দৃশ্যপট যাচ্ছে রাফির দিকে। রাফি স্পষ্ট বিরক্তি নিয়ে বলে উঠল, তুমি পড়ে যাচ্ছিলে বলে মানুষ হিসেবে ধরেছিলাম, কিন্তু আমার বোঝা উচিত ছিল তুমি প্রণয়ের বোন। তোমার প্রতি মায়া দেখানো উচিত না। ঋতুর ব্যথায় মুখ কুঁচকে আহত কণ্ঠে বলে উঠল, ইস, আমার কোমরটা একদম ভেঙে গেছে। ঋতুর কথা শুনে রাফি কোনো সহানুভূতি দেখানোর বদলে তাচ্ছিল্যের হাসি হাসল। অতঃপর নির্বিকার ভঙ্গিতে বলল, বেশ হয়েছে, তোমার কোমর ভেঙেছে, তুমি সবসময় ফটর ফটর করো। আমার প্রথমেই তোমাকে ধরা ভুল হয়েছে। প্রথমেই তোমার কোমর ভাঙা উচিত ছিল। এটা তোমার শাস্তি। তোমার মতো মেয়েদের সাথে একদমই ঠিক হয়েছে। রাফির কথা শুনে ঋতুর মাথায় যেন আগুন জ্বলে উঠল। এই লোকটাকে সে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। তার মনে হচ্ছে এক্ষুনি লোকটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম ভদ্রতাও এই লোকটার মাঝে নেই। ক্ষোভে ফেটে পড়ে ঋতু বলল, অসভ্য, তুই একটা জঙ্গল। রাফি এই মেয়েটাকে দেখেই বুঝেছিল বয়সে সে অনেক ছোট, তবুও সে শুরু থেকে তাকে সম্মান দিয়ে কথা বলেছে। এমনকি প্রণয়ের বোন জেনেও যথেষ্ট ভদ্রতা বজায় রেখেছিল। একটু আগে বিপদ থেকে বাঁচিয়ে ছিল তাকে। অথচ এই মেয়ে তার ভালো ব্যবহার ও ভদ্রতার কোনো কিছুই মূল্য দিল না। উল্টে এখন তাকে তুই তুকারি করছে, আবার জঙ্গলও বলছে। রাফি রাগ এবার মাথায় উঠে বসলো। সে ভ্রু কুঁচকে ঋতুর দিকে তাকিয়ে বলল, আমি যদি জঙ্গল হই তাহলে আমি সাধারণ জঙ্গল। আর তুই আর তোর ভাই, তোরা তো একেবারে অ্যামাজন জঙ্গল। রাফির কথা শুনে ঋতু কিছুক্ষণ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। অতঃপর আরো রেগে গেল। তাকে এবং তার ভাইকে অ্যামাজন জঙ্গল বলেছে। এদিকে সোহেল সোফায় আচুয়া হয়ে ফেসবুকে স্ক্রল করছিল। কিছুক্ষণ আগে ঋতুর দরজা খুলতে গিয়েছিল, সে ভেবেছিল হয়তো তার বন্ধুরা এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ হয়ে গেল তবুও কেউ ভেতরে ঢুকলো না। বিষয়টা খটকা লাগতেই সোহেল ফোনটা পাশে রেখে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজার কাছে গিয়ে সে যা দেখল তাতে তার আত্মা প্রায় শরীর ছেড়ে বের হয়ে যাওয়ার উপক্রম হলো। ঋতু দুই হাত দিয়ে এক অচেনা লোকের চুল এমন ভাবে ধরে আছে যেন আরেকটু হলেই গোটা মাথাটাই খুলে আসবে। আর ছেলেটাও কম যায় না। সে ঋতুর একগুচ্ছা চুল হাতের মুঠোয় নিয়ে টেনে ধরে আছে। দৃশ্যটা দেখে সোহেলের চোয়াল ঝুলে পড়ল। ঠিক তখনই সে শুনতে পেল ছেলেটি দাঁত চেপে বলছে, খবরদার, আমার একদম পছন্দ না কেউ আমার চুল ধরুক। তাড়াতাড়ি আমার চুল ছাড়। আচ্ছা, যাই হোক, আমার না এই বিষয়গুলো পড়ে প্রচুর হাসি পেয়ে যাচ্ছি। মানে আমি আমার চোখের সামনে মনে হচ্ছে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। তোমরা কিছু মনে করো না। আমি আসলে হাসিটা আটকে রাখতে পারিনি। আমি অনেক 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 দুঃখিত। না, একদমই ছাড়বো না। তুই আমাকে আর আমার ভাইকে অ্যামাজন জঙ্গল বলিস? ব্যাস! রাফির মাথাও গরম হয়ে গেল। সে ঋতুর চুল নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে নিয়ে বলল, ঠিক বলেছি, তুই আর তোর ভাই দুজনেই অ্যামাজন জঙ্গল। তুই এত বড় শয়তান, তুই জীবনেও বউ পাবি না। আমি যদি বউ না পাই তাহলে তুইও বর পাবি না। তোর বউ তোর জীবনকে তেজপাতা বানিয়ে দিবে, সারা জীবন নাকানি চুবানি খাওয়াবে। আর তোর স্বামী তোর জীবনকে অতিষ্ঠ করে দিবে, সারাদিন কাজ করাবে। আমি শেষবারের মতো বলছি, আমার চুল ছেড়ে দে, আমার চুল ছাড়, তারপর আমাকে সরি বলবি। কথাটা বলে ঋতু আবারও রাফির দিকে ঝাঁপিয়ে পড়ল। রাফি এবার সত্যি বিরক্ত হয়ে গেল। মেয়ে মানুষ বলে সে ঠিকমতো শক্তি প্রয়োগ করতে পারছে না, অথচ এই ছোটখাটো মেয়েটার গায়ে মনে হচ্ছে হাতির জোর। রাফি একবার ডানে সরায়, ঋতু আবার সামনে আসে। একবার পেছনে সরে, ঋতু আবার চুল টানা দেয়।
শেষ সে পর্যন্ত ধৈর্য হারিয়ে রাফি ঋতুর চুল ছেড়ে দিল। অতঃপর এক হাত তার কাঁধে চেপে ধরে আরেক হাত কোমরে রেখে তাকে নিজের থেকে সরিয়ে দেওয়ার জন্য আটকে দিল। আর অতিরিক্ত ক্রোধ নিয়ে বলল, এতটুকু একটা লিলিপুট, তোর গায়ে এত শক্তি আসে কোথা থেকে? ঋতু ছটফট করতে করতে বলল, তুই এখনো আমার আসল রূপ দেখিস নাই। ছাড় আমাকে শয়তান। এদিকে এতক্ষণ ধরে পুরো ঘটনাটা দেখে সোহেলের অবস্থা প্রায় কমায় যাওয়ার মতো। হঠাৎ ঋতুর পিঠে দেয়ালে লেগে ধপ শব্দ হতেই সে বাস্তবে ফিরে এলো। অতঃপর বুক চাপড়ে হতাশা নিয়ে বলে উঠল, আরে ঋতু, তুই কি করছিস? এই চুনোপুটির সাথে পারছিস না? এই জন্যই কি প্রণয় তোকে ক্যারাটে ক্লাসে ভর্তি করিয়েছিল? ঋতু আর রাফি দুজনে একসাথে তার দিকে তাকালো, কিন্তু সোহেল থামলো না। সে আবার বলল, ছি ছি ছি, মানছি এতদিন প্র্যাকটিস করিসনি, তাই বলে একটা ছেলের সাথে জিততে পারছিস না? দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। অতঃপর রাফির দিকে আঙ্গুল তুলে বলল, আর তুই ভাই, একটা মেয়ে মানুষের সাথে এরকম ঝগড়া মারামারি করছিস, ঠিক ছোট বাচ্চাদের মতো। তোর লজ্জা করে না? সোহেলের কথা শুনে রাফি এবং ঋতু দুজনেই হতভম্ব হয়ে গেল। কি আশ্চর্যের বিষয় হলো, তারা এখনো কেউ কাউকে ছাড়েনি। এদিকে সোহেলের চিৎকার চেঁচামেচি শুনে সুপ্তিও হাতে নোটবুক নিয়ে নিচে নেমে এলো। কিছুক্ষণ আগে সে এসেছিল ড্রয়িং রুমে পানি নিতে, ভার্সিটির প্রেজেন্টেশন করার জন্য দরকার, তাই আবার পড়তে বসেছে নিজেকে স্বাভাবিক করে। কিন্তু সোহেল এত জোরে চেঁচামেচি শুনে আর স্থির থাকতে পারেনি। সামনে এগিয়ে এসে দৃশ্যটা দেখে একদম থমকে গেল সত্যি। ঋতু আর রাফি যেন দুজন দুজনের জন্মশত্রু। ঠিক তখনই প্রণয় আর সূচনাও চলে এলো। সামনের দৃশ্যটা দেখে দুজনেই কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে রইল। রাফি এক হাতে ঋতুর চুল ধরে আছে, আর ঋতু দুই হাতে রাফির চুল এমনভাবে চেপে ধরে আছে যেন ছাড়ার কোনো ইচ্ছেই নেই। নিজের বোনকে এমন অবস্থায় দেখে প্রণয়ের প্রচন্ড রাগ হলো। ধীরে ধীরে ভ্রু কুঁচকালো। বিস্ময়, অবিশ্বাস আর ক্রমশ জমতে থাকা রাগ স্পষ্ট হয়ে উঠল। অবশেষে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল, এসব কি হচ্ছে? এখানেই আজকের পর্বটি শেষ হচ্ছে। আর আমি না, গল্পের মধ্যে কোনোভাবেই হাসি আটকাতে পারছিলাম না। আমি ছোটবেলা থেকে একটু বেশি হাসি, তো তার মধ্যে এত মজার কাহিনী পড়ে আমি হাসি কোনোভাবেই আটকাতে পারছিলাম না। আমি একেকটা ভয়েস ২-৩ বার দিয়েছি, কিন্তু একই রিঅ্যাকশন থাকে। পরে যাই হোক, অনেক কষ্ট করে কেটে-মেটে দিয়েছি। তোমরা কিছু মনে করো না। আর আমি জানি তোমরা আমার ভুলগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই পেজটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারে আমাকে এত পরিমাণ ইন্সপায়ার করে ভিডিও দেওয়ার জন্য, যা তোমাদের বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ আমার সুন্দরীরা।